আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন মহাপুরুষের নাম তো শুনেছি, তাই তো, এবং তাদের বিভিন্ন রকমের জীবন কাহিনী, তাদের গল্প, তাদের কাজকর্ম দিয়েই তাদেরকে আমরা মহাপুরুষ হিসাবে বানিয়ে রেখেছি, তাই না? বানিয়ে রেখেছি নয়, তারা নিজ গুণেই মহাপুরুষ। যেমন ওই যে পিছনে কে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পণ্ডিত রঘুনাথ নেতাজি, সুভাষচন্দ্র বসু, এইখানে আছে কবি সুকান্ত ভট্টাচার্য। এনারা সবাই মহাপুরুষ নিজ নিজ গুণে। তেমনই অনেক কাল আগের কথা। এই যে প্রশ্ন হচ্ছে যে কে ছিলেন ঈশপ? ঈশপ ছবিটা যদি আমরা দেখি, ঈশপ কিন্তু দেখতে খুব সুন্দর ছিল না। আর তখন যে ছবি তুলে রাখবে, না ছিল ক্যামেরা আর না ছিল অন্য কিছু। তখন মানুষ কী করতো? একজন মানুষকে দেখে তার ছবিটা হয় মানে পাথরে খোদাই করতো বেশি, ঠিক আছে? এই যে এখানে দেখা যাচ্ছে যে চোখগুলোর তারা নেই, মানে এইভাবেই ছবিটা পাওয়া গেছে যে ঈশপের যে একটা ছবি। ঈশপ কিন্তু তখনকার দিনে একজন কৃতদাস ছিল। কৃতদাস মানে জানা আছে? কৃতদাস মানে কেনা দাস। আগেকার দিনে ধনী ব্যক্তিরা, রাজারা কী করতো? এখন যেমন হাটে বাজারে ছাগল গরু কেনা বেচা হয়, আগেকার দিনে মানুষ কেনা বেচা হতো। মানে আমি মানুষ কিনে আনলাম, আমার জমি জায়গায় কাজ করবে, আমি যা বলবো তাই শুনতে হবে। আর আমি শেকল দিয়েও বাঁধতে পারি, দড়ি দিয়েও মারতে পারি, মেরেও ফেলতে পারি, কারো কিছু বলার নেই, কারণ আমার সেটা কেনা, ঠিক আছে? আজকের যে গণতন্ত্র আমরা দেখতে পাই, সেখানে অনেক যুগের পর যুগ কিছু মানুষের, ভালো মানুষের লড়াইয়ের জন্য এই জায়গায় পৌঁছেছে যে প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে। এখন আমরা আবার জঙ্গলের কোনো পশুকে হট করে মারতে পারি না, কোনো পাখিকেও মারতে পারি না, কোনো সাপকেও না। কারণ কি না? বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে। কেউ যদি বন্যপ্রাণী হত্যা করে, তার জেল জরিমানা দুটোই হতে পারে। তখনকার দিনে সমাজ ব্যবস্থাটা এমনই জঘন্য ছিল যে মানুষকে কেনা বেচা করতে হতো। তেমনই ঈশপ ছিলেন একজন কৃতদাস, এবং দেখতে খুবই খারাপ ছিল বলে তাকে অনেক মানুষের কাছে উপহাস সহ্য করতে হয়েছে। সে কি করত না, মানুষের চরিত্রগুলোকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখত, এবং সেইগুলো তার ছিল জ্ঞান, এবং সে ধীরে ধীরে জ্ঞানী মানুষে পরিণত হয়। মানুষের, যেহেতু সে একজন কৃতদাস, কোনো মানুষের যদি নাম ধরে কোনো কিছু লেখালেখি করে কিংবা গল্প বানায়, তাহলে সেই গল্প শুনে তো তার অত্যাচার হবে। তখন সেই জন্য সে একটা বুদ্ধি বানালো কি না, মানুষের যে ঘটনাগুলো, মানুষের চরিত্রগুলোকে পশু পাখি রূপদান করলো, দিয়ে নানান গল্প, যেগুলোকে বলা হচ্ছে নীতি গল্প, যেখান থেকে মানুষ শিক্ষা লাভ করতে পারে, সেই সব গল্পের চরিত্রগুলো তারা সে কোথা পশু পাখিকে দিয়ে বানিয়ে নিত। কিন্তু ঈশপের যেমন প্রভু মানে যে তাকে কিনে এনেছিল, সে ছিল রাজা ক্রোসাস। একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠালেন। এই ডেলফি জায়গাটি ছিল কি না, পুরোহিতদের ভবিষ্যৎ। এখনও জ্যোতিষীরা হাত থেকে বলে দেয় যে কালকে এই হবে, পরশু সেই হবে, এই হবে সেই হবে। এবারে কিছু ঠিক বললেও বেশিরভাগই ভাঁওতাগিরি করে, ঠিক আছে? তো সেই রকম ওইখানে পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। তারা যত টাকা পায় তত টাকা চায়। তাদের অর্থলোভ দেখে ঈশপ বাঁধলেন একটি গল্প, আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়ে দিলেন, ঠিক আছে? সে একজন লোভী মানুষের গল্প শোনালেন, যে একজন লোভী ব্যক্তি ছিল, যার ছিল সোনার ডিম পাড়া হাঁস। সেই হাঁসটি প্রত্যেক দিন একটি করে ডিম দিত।
সোনার লোভে একদিন লোভী লোকটা কী করলো না হাঁসের পেটটাই কেটে ফেললো। ঠিক আছে, পেট তাতে কী হলো না রোজ তো সে একটা করে ডিম পেত, তাও তার আর হলো না। ঠিক আছে, এইরকম অনেক গল্পই বানিয়েছিলেন ঈশপ, সবই ছিল নীতি গল্প, এবং সেই গল্পের মধ্যে মানুষকে জ্ঞান দিতেন সে, এবং সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা নয়, ভালো ভালো কিছু শেখাও যায়। আর দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইগুলো আমাদের জীবনের যে কত দরকার সেইটা মনে করিয়ে দিত কে? ঈশপ তার গল্পের মাধ্যমে। ঈশপের গল্পগুলো যেমন ওই যে সোনার ডিম পাড়া হাঁস আমরা জানি, আমরা কেন প্রায় সব মানুষই জানে তার গল্প, কিন্তু ওই গল্পগুলো যে একসময় তৈরি করেছিলেন একজন ঈশপ বলে ব্যক্তি, অনেকেই সেটা জানে না। যেমন আমরা সোনার ডিম পাড়া হাঁসের গল্প শুনলাম, তার সঙ্গে একটা আমরা তো সবাই জানি, এই দুদিন আগে বললাম শেয়ালের গল্প, আঙুর ফল টক। মানুষও এরকম, মানে ধর তুই আমাকে একটা খুঁজছিস, আমি বললাম না হবে নি, তখন তুই করে ভালি তো জিনিস, আমার দরকার নাই, ওটা হলেও চলে যাবে। কাজল বলে এরকম। আবার এই যখন না পায় তখন এও বলে, ভূতও বলে আমার দরকার নয়, বলে কি না, বলে দেয়। তাহলে সেই গল্পটা দেখ শিয়ালের, মানে তার লোভ জেগেছিল আঙুর ফল খাওয়ার, না পারতে পারতেই তখন বলছে আঙুর ফল টক। এরকম গল্প ছিল যে দুদিন আগে গল্পটা শুনলাম রাখালের মিথ্যে কথা, তাই না, যে গরু পালে বাঘ পড়েছে, এইটাও তার, কিন্তু এই যে মিছিমিছি বাঘ বলেছে এটা তো দিয়ে লোক জড়ো করতো, হাসাহাসি করতো, একদিন দেখলো সত্যিই বাঘ পড়েছে, কিন্তু সেই তার হাসাহাসির জন্য কেউ আর আসেনি, সেই দিন তাকেও বাঘে মেরে ফেললো এবং অনেক গরুকে খেয়ে নিল। এইসবই গল্প ছিল তার। আর কচ্ছপের সাথে সেই আর একটা খরগোশের গল্প ছিল না, খরগোশ ছিল খুব অহংকারী, খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে, আর কচ্ছপ ধীরে ধীরে দৌড়ায়, দিয়ে খরগোশ আর কচ্ছপ একসাথে দৌড় শুরু করেছে। কচ্ছপ অনেকটা যাওয়ার পরে কী হয়েছে না, আমি তো অনেকটাই কি গেছি, দিয়ে ঘুমিয়ে গেছে গাছের তলায়, বলছে ও আস্তে আস্তে আমার এক ঘুম হয়ে যাবে, আর যেই ঘুম থেকে দেখেছে যে কচ্ছপ তার জায়গায় পৌঁছে গেছে, কচ্ছপ জিতে গেছে। অহংকারী শেয়ালের গল্প। এইসব যে ঈশপের গল্প বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় যুগে যুগে তার নিজস্ব ভাষায় অনুবাদ হয়েছে, তাই সরাসরি অনুবাদ না করে অনেকেই গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছে, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন হলেন এই ঈশপ। মানুষের এই যে নানান নীতি গল্প দিয়ে গল্প শোনাতেন, ঠিক আছে, শিক্ষিত মানুষ নাও, কিন্তু সে আজও কত হাজার বছর পরে সেও একজন শিক্ষক হয়ে বিরাজমান গোটা পৃথিবীতে। আমি তো গল্পগুলো আগে শুনিয়েছি, কিন্তু জানা ছিল যে এইসবের গল্প বলে, আমিও ছোটোবেলায় যখন গল্পগুলো জানতাম, কিন্তু পরে শুনেছি যে এইসব গল্পের রচয়িতা। ঠিক আছে, তাহলে কে ছিল এইসব বোঝা গেল, একজন কৃতদাস ছিল, তার প্রভু ছিল রাজা ক্রোশাস, কিন্তু ক্রোশাস ধীরে ধীরে ঈশপের গুণাগুণ বুঝতে পেরেছিল, তাই না ওই পুরোহিতদের ভণ্ডামি ধরার জন্য তাকে পাঠিয়েছিল ডেলফিতে। ঠিক আছে, তাহলে গুণীর কদর সব জায়গায় আছে, আর জ্ঞানীর কদরও আছে। বদমাস মিথ্যেবাদীদের কদর কোথাও নেই, যেটুকু আছে সেটা হচ্ছে সাময়িক, মনে থাকবে। তাহলে কি সবাই ভালো হবে না খারাপ হবে, দেখি কে কী বলতে চায়। সবাই ভালো তো? হ্যাঁ, ভালো হওয়ার চেষ্টা করতে হবে।